ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার পর কখনো কি মনে হয়েছে এই যে এত সংখ্যা এগুলোর আসল মানেটা কি? আজকে আমরা ঠিক এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ক্রিয়েটিনিন, একটা টেস্ট যেটা আমাদের কিডনির স্বাস্থ্য নিয়ে অনেক জরুরি কথা বলে দেয়। আচ্ছা ভাবুন তো, আমাদের শরীরের ভেতরেই একটা সুপার হাইটেক ফিল্টার সিস্টেম বসানো আছে যেটা দিনরাত আমাদের রক্ত পরিষ্কার করে চলেছে। হ্যাঁ, এটাই হলো আমাদের কিডনি। আর ক্রিয়েটিনিন টেস্টটা হলো সেই রিপোর্ট কার্ড যা আমাদের বলে দেয় এই ফিল্টারটা ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা যখনই হাঁটি, দৌড়াই বা যে কোনো ধরনের কাজ করি, আমাদের পেশিগুলো শক্তি ব্যবহার করে, তাই না? তো এই শক্তি ব্যবহারের পর একটা স্বাভাবিক বর্জ্য তৈরি হয়, অনেকটা বাই প্রোডাক্টের মতো। সেটাই হলো ক্রিয়েটিনিন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। চলুন আজ আমরা পুরো বিষয়টাকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা জানব ক্রিয়েটিনিন জিনিসটা ঠিক কী, তারপর দেখব রিপোর্টের সংখ্যাগুলোর মানে কি, কেন এর মাত্রা বেড়ে যেতে পারে, খাবার বা জীবনযাত্রায় কী পরিবর্তন আনা দরকার, আর সবশেষে এই সব কিছু আমাদের জন্য জানাটা কেন এত জরুরি। চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, এই ক্রিয়েটিনিন আসলে কি? দেখুন, একটা সুস্থ কিডনি কিন্তু দারুণ একজন ম্যানেজারের মতো কাজ করে। শরীরে ঠিক যতটা ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে, কিডনি ঠিক ততটাই রক্ত থেকে ছেঁকে বের করে দেয়, মানে একদম নিখুঁত ব্যালেন্স। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন এই হিসেবটা আর মেলে না, মানে কিডনি যতটা বের করে দেওয়ার কথা তার চেয়ে কম বের করছে, আর তখনই রক্তে এর মাত্রা বাড়তে শুরু করে। বেশ, এবার তাহলে রিপোর্টের সেই গুরুত্বপূর্ণ সংখ্যাগুলোর দিকে নজর দেওয়া যাক। রিপোর্টের এই যে সংখ্যাগুলো, এগুলোর আড়ালে আসলে গল্পটা কি? চলুন সেই রহস্যটা একটু ভেদ করা যাক। সাধারণভাবে বলতে গেলে প্রাপ্ত বয়স্ক পুরুষদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা ধরা হয় 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মহিলাদের ক্ষেত্রে এটা আরেকটু কম, 0.6 থেকে 1.1। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই সংখ্যাগুলো কিন্তু শুধু একটা সাধারণ গাইডলাইন। কেন সবার জন্য এই সংখ্যাটা এক নয়? আচ্ছা ভাবুন তো, একজন বডি বিল্ডারের শরীরে যতটা পেশি আছে, একজন বয়স্ক মানুষের শরীরে কি ততটা আছে? একদমই না। আর তাই তাদের দুজনের নরমাল ক্রিয়েটিনিনের মাত্রাও আলাদা হবে। এই কারণেই ব্যক্তিগত রিপোর্ট নিয়ে একজন ডাক্তারের সঙ্গে কথা বলাটা এত জরুরি। যেহেতু শুধু ক্রিয়াটিনিনের মাত্রা দিয়ে পুরো ছবিটা বোঝা যায় না, তাই ডাক্তাররা এখন ইজিএফআর নামে একটা স্মার্ট ক্যালকুলেশন ব্যবহার করেন। এটাকে অনেকটা কিডনির পারফরম্যান্স রিপোর্ট কার্ড বলতে পারেন। এটা ক্রিয়াটিনিনের মাত্রা, বয়স, লিঙ্গ এই সব কিছুকে একসাথে হিসেব করে একটা পার্সেন্টেজ বের করে, যা থেকে বোঝা যায় কিডনি ঠিক কতটা ভালোভাবে কাজ করছে। এই ইজিএফআর স্কোরকে সাধারণত 5টা পর্যায়ে ভাগ করা হয়। স্কোর যদি 90-এর ওপরে থাকে, তার মানে কিডনি একদম চাঙ্গা আছে। কিন্তু স্কোরটা যখন কমতে থাকে, ধরুন 60-এর নিচে নেমে আসে, তখনই কিন্তু চিন্তার কারণ হয়। আর 15-র নিচে নেমে আসাটা কিডনি ফেলিওরের সংকেত দেয়, যার জন্য দ্রুত চিকিৎসার দরকার হয়। তো প্রশ্নটা হলো, এই ক্রিয়েটিনিনের মাত্রা হুট করে বেড়ে যায় কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়াটা কিডনির সমস্যার দিকেই ইঙ্গিত করে। যেমন ধরুন ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাগুলো কিডনির ফিল্টারগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। ফলে কিডনি আর আগের মতো বর্জ্য পরিষ্কার করতে পারে না। তবে রিপোর্ট দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ অনেক সময় এর পেছনে খুব সাধারণ আর অস্থায়ী কারণও থাকতে পারে। যেমন হয়তো শরীরে জলের অভাব হয়েছে, অথবা জিমে খুব বেশি ব্যায়াম করা হয়েছে। এমনকি হঠাৎ করে বেশি প্রোটিন, যেমন মাংস বা সাপ্লিমেন্ট খেলেও সাময়িকভাবে এই মাত্রা বেড়ে যেতে পারে। আরেকটা খুব জরুরি তথ্য জেনে রাখা ভালো, কিছু ওষুধ আছে যা ক্রিয়েটিনিন লেভেলকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিতে পারে, যেমন কিছু অ্যান্টিবায়োটিক বা অ্যাসিডিটির ওষুধ। এগুলো কিন্তু কিডনির কোনো ক্ষতি করে না, কিন্তু কিডনি থেকে ক্রিয়েটিনিন বেরোনোর যে স্বাভাবিক পথটা আছে সেখানে সাময়িকভাবে একটু বাধা সৃষ্টি করে। তাই কোন কোন ওষুধ খাওয়া হচ্ছে সেটা ডাক্তারকে জানানোটা খুবই গুরুত্বপূর্ণ। তবে ভালো খবরটা হলো, আমাদের খাদ্যাভ্যাস আর জীবনযাত্রায় কিছু সহজ পরিবর্তন এনেই কিডনিকে অনেকটাই সাহায্য করা যায়। চলুন প্রথমে খাবারের ব্যাপারটা দেখে নিই। প্রোটিন তো আমাদের শরীরের জন্য দরকার, কিন্তু কোন উৎস থেকে আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ। লাল মাংসের মতো প্রাণীজ প্রোটিন কিডনির ওপর একটু বেশি চাপ তৈরি করে। তার বদলে যদি ডাল, বিনস বা ছোলার মতো উদ্ভিদভিত্তিক প্রোটিন বেছে নেওয়া যায়, তাহলে কিডনির কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। শুধু প্রোটিনই নয়, অন্যান্য খাবারের ক্ষেত্রেও ছোট ছোট পরিবর্তন অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। যেমন ধরুন ফাস্ট ফুড বা অতিরিক্ত দুগ্ধজাত পণ্যের বদলে ঘরে রান্না করা তাজা খাবার বা বাদাম দুধের মতো বিকল্প বেছে নেওয়া। প্রত্যেকটা ছোট স্বাস্থ্যকর পছন্দই কিডনির জন্য একটা বড় উপহার। আরও কয়েকটা জিনিস মাথায় রাখা ভালো: লবণ,
পটাশিয়াম আর চিনি। প্যাকেটজাত খাবার, আচার বা সয়া সসের মতো নোনতা খাবার ব্লাড প্রেশার বাড়িয়ে কিডনির ক্ষতি করে। আর যদি কিডনির সমস্যা থাকে তাহলে কলা বা আলুর মতো উচ্চ পটাশিয়ামযুক্ত খাবারও নিয়ন্ত্রণে রাখতে হতে পারে। আর চিনি দেওয়া পানীয় তো এড়িয়ে চলাই ভালো। খাবার দাবারের পর এবার আসি জীবনযাত্রার আরও কিছু গুরুত্বপূর্ণ দিকে যা আমাদের কিডনিকে সুরক্ষিত রাখতে পারে। কিডনিকে ভালো রাখতে এই 4টে নিয়ম কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। 1. পর্যাপ্ত পরিমাণে জল পান করা, যাতে কিডনি সহজে বর্জ্য পরিষ্কার করতে পারে। 2. সক্রিয় থাকা, নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করা। 3. ব্লাড প্রেশার আর সুগারকে নিয়ন্ত্রণে রাখা, এই দুটো কিন্তু কিডনির সবচেয়ে বড় শত্রু। আর 4. ধূমপানকে একেবারে বিদায় জানানো। এই সহজ অভ্যাসগুলোই কিন্তু কিডনির সেরা বন্ধু। তাহলে সব শেষে এই পুরো আলোচনার সারমর্মটা কি? কেন এই ক্রিয়েটিনিন টেস্ট আর কিডনির স্বাস্থ্যের দিকে নজর রাখাটা এত জরুরি? দেখুন, কিডনির রোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হল এর লক্ষণগুলো অনেক দেরিতে প্রকাশ পায়। ক্রিয়েটিনিন টেস্টের মতো পরীক্ষাগুলো আমাদের একটা সুযোগ দেয় যাতে বড় কোনো সমস্যা হওয়ার আগেই আমরা সতর্ক হতে পারি। এটাই হলো আগে থেকে রোগ নির্ণয়ের আসল শক্তি, একটা নীরব বিপদকে বড় হওয়ার আগেই ধরে ফেলা। পরের বার যখন ল্যাব রিপোর্ট হাতে আসবে তখন সেটাকে শুধু কতগুলো সংখ্যার তালিকা হিসেবে দেখবেন না, ভাববেন এটা শরীরের পক্ষ থেকে পাঠানো একটা বার্তা। প্রশ্ন একটাই, সেই বার্তাটা শোনার জন্য কি আমরা প্রস্তুত? ধন্যবাদ।